সায়েন্স এডু ম্যাপের আজকের টপিক হলো কোঅর্ডিনেশন কম্পাউন্ড, যেটা আমরা সেকেন্ড পার্ট পর্যন্ত দেখিয়েছিলাম। বা থার্ড পার্ট আমরা চলে আসি যে কোঅর্ডিনেশন কম্পাউন্ড, যেটা আমরা বন্ডিং এর পার্টে পড়ছি। তো এই কোঅর্ডিনেশন কম্পাউন্ড বা অসমযোজী যৌগ বলতে আমরা কি বুঝি? ফার্স্ট স্টেজ 1 দেখাই আমরা। স্টেজ এখানে অসমযোজী বন্ধন বলতে যে অসমযোজ্যতা তৈরি করে। তো এই অসমযোজ্যতাটা কি জিনিস? ধরো আমি একটা এ একটা মৌল নিলাম আর বি একটা মৌল নিলাম। এই এ মৌলের ক্ষেত্রে দেখা গেল যে যদি এক্সট্রা লন পেয়ার থাকে যেটা কোনো কাজে লাগে না, এবার তার পাশাপাশি যদি কোনো একটা মৌল থাকে যার ভ্যাকেন্ট বা শূন্য এস অথবা পি অরবিটাল রয়েছে, অর্থাৎ তার অষ্টক পূর্তির জন্য প্রয়োজনীয় ইলেকট্রন দরকার, আর এই মৌলটিতে কি আছে না এক্সট্রা লন পেয়ার ইলেকট্রন রয়েছে, তো এ কি করবে, বি কে সহজেই ইলেকট্রনটা যদি ডোনেট করে দেয় তাহলে অক্টেট বা অষ্টক পূর্তি ফিল আপ হয়ে যায়। ফলে কি তৈরি করে, এ একটা ইলেকট্রন ডট প্লাস, বি একটা ইলেকট্রন ডট মাইনাস তৈরি করে। এবার সেকেন্ড স্টেজে আসি। সেকেন্ড স্টেজে কি না, এ একটি যৌগ যে এ ডট প্লাস ছিল, এবার বি ডট মাইনাস তার সাথে যুক্ত হয়ে গেল। যুক্ত হয়ে কি তৈরি করলো, যে একটি ইলেকট্রন জোড় তৈরি করলো, এ বি ইলেকট্রন জোড়, যেটা প্লাস মাইনাস উভয়েরই রয়েছে। এবার এই ইলেকট্রন জোড় দুজনের মধ্যে আদান প্রদান করে যদি যৌগ তৈরি হয়, তাহলে সেই ধরনের যৌগটাকে আমরা কি বলবো না কোঅর্ডিনেশন কম্পাউন্ড বা অসমযোজী যৌগ। এই ধরনের যৌগটাকে আমি বলবো যে কোঅর্ডিনেশন কম্পাউন্ড। এবার আমি যদি কোঅর্ডিনেশন কম্পাউন্ডে যদি একটা উদাহরণ দিই সহজে, তাহলে দেখা যাবে কিভাবে এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডটা তৈরি হয়। আমি একটা উদাহরণ নিয়েছি, সেটা হচ্ছে যে অ্যামোনিয়া। এই অ্যামোনিয়াতে কি আছে NH3, তার সাথে কি আছে এক্সট্রা একটা লন পেয়ার ইলেকট্রন রয়েছে। তো এইচ এর ক্ষেত্রে দেখা গেল যে এইচ প্লাস, আমি যদি এইচ দেখি এখানে নর্মাল এইচ, তাহলে হয় এখানে 1s1, কিন্তু এইচ প্লাস হলে তখন হয়ে যাবে 1s0। কারণ কি না, এস থেকে একটা ইলেকট্রন চলে গেলে তবেই আমার এইচ প্লাস তৈরি হয়। তাহলে আমার এসে কি আছে, কিছু নেই, তাহলে এখানে কিছু নেই, কিন্তু এর দ্বৈত সূত্র যদি ফিল আপ করতে হয় তাহলে কি হবে, ডুয়েল ন্যাচারালিটি যদি আনতে হয়, তাহলে যে এক্সট্রা লন পেয়ার অ্যামোনিয়ার রয়েছে এ কী করবে, সরাসরি এই দুটো ইলেকট্রন এইচ প্লাসকে দান করবে। ফলে কি তৈরি হবে, নিজেদের মধ্যে একটা বন্ডিং তৈরি হবে। এই যে NH3 প্লাস প্লাস এইচ প্লাস, এখানে হচ্ছে NH4 প্লাস। তাহলে NH4 প্লাসটা আমি স্ট্রাকচারটা কীভাবে দেখাবো না, NH3 তিনটে সমযোজী বন্ধনে রয়েছে, এগুলো সব কোভ্যালেন্ট, আর এটা হচ্ছে কোঅর্ডিনেট। তাহলে এখানে দেখা গেল তিনটে যেটা রয়েছে 1, 2 and 3, এই তিনটে হচ্ছে যে কোভ্যালেন্ট, আর বাকি যে 4 নম্বরটা রয়েছে 4 নম্বর যে বন্ডিংটা, এটা হয়ে গেল কোঅর্ডিনেট বন্ড। এছাড়া আরও অন্যান্য উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি, তো লক্ষ্য করো সবাই। আমরা এই পাঁচটা জিনিস নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে BF4 মাইনাস, বোরন টেট্রাফ্লোরাইড, H3O প্লাস, HNO3 বা নাইট্রিক অ্যাসিড, H3PO4 ফসফরিক অ্যাসিড, আর হচ্ছে O3 বা ওজোন। এই প্রত্যেকটা স্ট্রাকচার বা বন্ডিংগুলো আমার কীরকম হবে আমি আস্তে আস্তে ব্যাখ্যা করছি। প্রথমে আসি আমরা BF4 মাইনাস। এক্ষেত্রে যদি আমরা BF4 মাইনাস আমরা কল্পনা করি, তাহলে কীভাবে হবে না, BF3 বা বোরন টাইফ্লোরাইডের সঙ্গে একটা ফ্লুরাইড আয়ন আমি যুক্ত করেছি। এবার এখানে ডোনেটর আর অ্যাকসেপ্টর কে হবে, অর্থাৎ কে গ্রহণ করবে আর কে ইলেকট্রন বর্জন করবে, তা আমরা দেখি। ফার্স্ট আমরা আসি BF3। এক্ষেত্রে ফার্স্ট আমরা আসি BF3তে কি দেখা গেছে না, বোরন সেটা হচ্ছে যে 5, তাহলে 5 যদি হয় তাহলে হচ্ছে 5 হলে 1s2 2s2 2p1, আর ফ্লুরিনের ক্ষেত্রে হচ্ছে 9 ইলেকট্রন সংখ্যা, যদি 9 হয় তাহলে 1s2 2s2 2p5। তাহলে এবারে আমরা যদি BF3তে দেখি তাহলে কি আসবে না, BF3 ক্ষেত্রে যে তিনটে বোরনের ইলেকট্রন ফ্লুরিনকে দান করে দিয়ে সমযোজী বন্ধন তৈরি করেছে কি না BF3, কারণ এখানে ফ্লুরিনের 8টা হয়ে গেছে, এখানে ফ্লুরিনের 8টা, এখানেও ফ্লুরিনের 8টা। তাহলে এবার বোরনের কটা হয়েছে, বোরন যদি সব কটা ইলেকট্রন একটি করে নিয়ে নেয় তাহলে দেখো 2, 4 আর 6টা, টোটাল হচ্ছে 6টা। তাহলে বাকি থাকছে কটা আমার অক্টেট ফিল আপ করার জন্য, বাকি থাকছে 2। তার মানে বোরনের ভ্যাকেন্ট পি অরবিটাল রয়েছে আরও। সো এবার যদি আমরা পাশে যদি
ফ্লুরিন ইলেকট্রন থাকে, এক্সট্রা ইলেকট্রন, একটা ফ্লুরিন আয়ন নিয়েছি, এই ফ্লুরিন আয়নের এক্সট্রা ইলেকট্রন থাকলে তাহলে কী হবে, ওই এক্সট্রা দুটো ইলেকট্রনকে সহজে দান করে দেবে। তাহলে স্ট্রাকচারটা কীরকম আসবে, স্ট্রাকচারটা আসবে এইরকম যে বি এফ 4 BF4 এইরকম, আগে NH3 ছিল এইরকম N, কারণ এখানে লন পেয়ার যে ডোনেট করবে তীর চিহ্নটা ঠিক তার দিকে হবে। এই H3O প্লাস এটা কিভাবে তৈরি হলো না, জল H2O তার সঙ্গে যদি একটা হাইড্রোজেনের আয়ন আমি যুক্ত করি, মানে H2O প্লাস H প্লাস ইজুকাল টু হচ্ছে H3O প্লাস। এবার এটা ভেঙে দেখাই, তো জলটায় সমযোজী বন্ধন আছে, আমি আগের দিন আলোচনা করেছিলাম। তো জলে কীরকম আমি স্ট্রাকচার দেখাবো, যে জলে অক্সিজেন আছে একটা, হাইড্রোজেন আছে দুটো, তাহলে অক্সিজেনে যদি হয় 8 ইলেকট্রন সংখ্যা হয়, তাহলে আমি ইলেকট্রন কনফিগারেশন কি দেখাতে পারি, ইলেকট্রন বিন্যাসটা 1s2 2s2 and 2p4। তাহলে শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা কত আছে না 6, 2s2 2p4। এবার এটাকে আমি যদি ভেঙে দেখাই 6 কীভাবে দেখাবো, দুটো, চারটে আর বোথ সাইডে একটা করে, মোট 6টা ইলেকট্রন। আর হাইড্রোজেনের ক্ষেত্রে কি আছে, দুটো হাইড্রোজেন রয়েছে এখানে, তাহলে এখানে একটা হাইড্রোজেনের 1s1 এ একটা ইলেকট্রন, এখানে হাইড্রোজেন 1s এ 1 একটা ইলেকট্রন। তাহলে হাইড্রোজেন কি করছে, সমযোজী বন্ধন তৈরি করলো। হ্যালো, তো এবার হাইড্রোজেনের কাছ থেকে যদি ইলেকট্রন আমি সংগ্রহ করি সবগুলো মিলিয়ে, তাহলে এখানে দেখা গেল কি যে দুটো, চারটে, ছটা, 8টা। তাহলে আমার এখানে এক্সট্রা লন পেয়ার কি রয়ে গেছে, এখানে একটা দুটো লন পেয়ার ইলেকট্রন রয়ে গেছে, এই দুটো হচ্ছে লন পেয়ার। আর এই যে পাশে যে এইচ প্লাসটা রয়েছে, তাহলে আমি কি জানি যে এইচ প্লাসে একটা ইলেকট্রন নেই, এর যদি দ্বৈত সূত্র ফিল আপ করতে হয় তাহলে কটা ইলেকট্রন লাগবে না দুটো। তাহলে আমি কি করব, একে সরাসরি ডোনেট করে দিলাম। আমি যদি সরাসরি ডোনেট করে দিই তাহলে এখানে ডোনেটর কি হয়ে গেল না H2O, অ্যাকসেপ্টর কে হলো না H প্লাস। তাহলে আমি যদি মোট টোটাল স্ট্রাকচারটা দেখাই কোঅর্ডিনেশন বন্ডটা, তাহলে কি দাঁড়াবে না H, এখানে O, এখানে H, এখানে হচ্ছে H প্লাস, এই দিকে হচ্ছে আমার তীর চিহ্ন, তাহলে এখানে কি হবে না মাথায় প্লাস। এইটা হয়ে গেল H3O প্লাসের কোঅর্ডিনেশন বন্ড বা কোঅর্ডিনেশন স্ট্রাকচার। এইবার আমরা পরবর্তী স্ট্রাকচারে আসি, সেটা হচ্ছে যে HNO3। এই HNO3টাকে যদি আমরা নাইট্রিক অ্যাসিডকে যদি আমরা বন্ধনটা আলোচনা করি, তাহলে কি ধরনের দেখব না HNO2 নাইট্রাস অক্সাইড প্লাস অক্সিজেনের আয়ন ইজুকাল টু হচ্ছে HNO3। এবার আমি যদি এটাকে সমযোজী বন্ধনে ভেঙে দেখাই, তাহলে কি দেখবো, এখানে ডোনেটরকে না অক্সিজেনের আয়ন আর অ্যাকসেপ্টরকে নাইট্রোজেন পরমাণু, কারণ নাইট্রোজেন পরমাণুতে আরও দুটি এক্সট্রা ইলেকট্রন লাগবে। সেক্ষেত্রে আমি এখানে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের স্ট্রাকচারটা আমি করে দেখাচ্ছি। সরি, এক্ষেত্রে আমার দেখা যাচ্ছে যে HNO3তে HNO2 যেটা নাইট্রোজেন ওটা হয়ে গেল ডোনেটর, এইটা ডোনেটর, আর ও যেটা অক্সিজেন পরমাণু এটা হয়ে গেল অ্যাকসেপ্টর। তো এক্ষেত্রে আমি আলোচনা করি যে নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা জানি 1s2 2s2 2p3, হাইড্রোজেনের ক্ষেত্রে 1s1, আর অক্সিজেনের ক্ষেত্রে 1s2 2s2 2p4। তাহলে নাইট্রোজেনের কটা আছে 5টা, বাইরের ইলেকট্রন কটা আছে 5টা ইলেকট্রন আছে। তো এই 5টা ইলেকট্রনকে সাজাচ্ছি দুটো দুটো, চারটে, একে 5টা। তাহলে এক্ষেত্রে আমি যদি এবার অক্সিজেনে সাজাই, তাহলে হচ্ছে অক্সিজেনে যদি দেখি, তাহলে অক্সিজেন হচ্ছে দুটো, চারটে, দুটো, 6টা, আর এখানে একটা হাইড্রোজেন রয়েছে একটা। তাহলে এবার এখানে আমি HNO2 দেখব, আর একটা অক্সিজেন লাগবে আমার এখানে দুটো, চারটে, দুটো, 6টা। তাহলে এক্ষেত্রে আমি কি করব না অক্সিজেন এরা কি করবে, নিজেদের মধ্যে সমযোজী বন্ধন করবে। এই অক্সিজেন কি হবে, নিজেদের মধ্যে সমযোজী বন্ধন তৈরি করবে।
আর এখানে নিজেদের মধ্যে সমাজী বন্ধন তৈরি করলো। তাহলে আমার কি হলো, এক্সট্রা একটা লোন পেয়ার রয়ে গেছে, এই যে এক্সট্রা লোন পেয়ার, এরা কোনো বন্ডিংয়ে কাজ করেনি। এ কি করবে, ও ও যে আরেকটা রয়েছে এক্সট্রা, এই যে অক্সিজেন পরমাণু, এই অক্সিজেন পরমাণু তাহলে কটা আছে, দুটো, দুটো, চারটে, ছটা, তাহলে আমার লাগবে কটা, আরও দুটো। তাহলে এ কী করবে, সম্পূর্ণরূপে একে ডোনেট করে দেবে। তাহলে স্ট্রাকচারটা কীরকম দাঁড়াবে না, নাইট্রোজেন, এখানে হচ্ছে ডাবল বন্ড ও, এখানে ও এইচ, এখানে হচ্ছে ও, এটা হয়ে গেল HNO3 স্ট্রাকচার। এবার বাকি দুটো যে যৌগ রয়েছে সেটা হচ্ছে H3PO4 এবং O3। এটি তোমরা ক্লাস 11-এর বইতে স্ট্রাকচারগুলো একটু দেখে নিও, যদি না বুঝতে পারো তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বার একটু কন্ট্যাক্ট করে নিও। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হলো যে হাইড্রোজেন বন্ড। আমরা বলেছিলাম 4 ধরনের বন্ডিং দেখা যায়, আমরা বন্ড বলেছিলাম 4 ধরনের, কি কি, 1 নম্বর হচ্ছে যে আয়নিক বন্ড, 2 হচ্ছে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজ্যতা, প্রথমে হচ্ছে তড়িৎযোজী যৌগ, তারপর সমযোজী, তারপর হচ্ছে কোঅর্ডিনেশন, আর 4 নম্বর আমি বলেছিলাম একটা যে হাইড্রোজেন বন্ড। তো আমরা আগের ক্লাসগুলোতে আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড আলোচনা করেছি, আজকে আলোচনা করলাম কোঅর্ডিনেট বন্ড, আর নেক্সট যেটা বাকি থাকছে সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। তো এই হাইড্রোজেন বন্ডকে আমরা আজকে আলোচনা করতে চলেছি। হাইড্রোজেন বন্ড বলতে আমরা কি বুঝি, হাইড্রোজেন বন্ড হচ্ছে যে যে সমস্ত যৌগে হাইড্রোজেন আছে, অর্থাৎ হাইড্রোজেন ঘটিত যে যৌগগুলো, অর্থাৎ আমার জৈব যৌগও হতে পারে, অর্থাৎ অর্গানিক কম্পাউন্ড হতে পারে, অথবা ইনঅর্গানিক বা অজৈব যৌগও হতে পারে। যে যে সমস্ত কম্পাউন্ডগুলোতে আমার হাইড্রোজেন থাকবে তারা যদি পাশাপাশি বসে নিজেদের মধ্যে বা অন্যান্য কোনো হাইড্রোজেন ঘটিত যৌগের সাথে বন্ধন তৈরি করে, তাহলে সে ধরনের আমরা বন্ধনকে কি বলবো না, হাইড্রোজেন বন্ধন। এই হাইড্রোজেন বন্ধন 2 রকমের, একটা হচ্ছে ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ড, আর একটা হচ্ছে ইন্টারমলিকিউলার। এবার ইন্ট্রামলিকিউলার অর্থাৎ হচ্ছে অন্ত, আর ইন্টারমলিকিউলার অর্থাৎ ইন্টারন্যাশনাল বা আন্ত। এবার এই অন্ত আর আন্তর মধ্যে পার্থক্যটা কোথায়, যখন কোনো একটা যৌগের মধ্যে, ধরো একটা এ যৌগ আছে, এতে হয়তো হাইড্রোজেন রয়েছে, এখানেও হয়তো হাইড্রোজেন রয়েছে, বা আদার্স কোনো যৌগ রয়েছে বা অক্সিজেন রয়েছে, তো এই ধরনের যৌগের ক্ষেত্রে যদি নিজেদের মধ্যেই বন্ধন তৈরি করে তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে এটা যে হাইড্রোজেন বন্ধন তৈরি হলো সেটা হচ্ছে যে ইন্ট্রামলিকিউলার। এবার ধরো এ একটা যৌগ, বি একটা যৌগ, দুটো আলাদা যৌগ রয়েছে, এখানে একটা হাইড্রোজেন রয়েছে এই যৌগের সঙ্গে, আর তার সঙ্গে হয়তো অন্য একটা কিছু রয়েছে, অক্সিজেন রয়েছে আদার্স কোনো কম্পাউন্ডে। তাহলে সেক্ষেত্রে কি দেখা যাবে না, সেক্ষেত্রে এই হাইড্রোজেন এবং অক্সিজেন বা অন্যান্য যে কোনো যৌগ হাইড্রোজেনের সঙ্গে যদি যুক্ত হয় তাহলে সেই ধরনের বন্ধনকে আমরা কি বলবো না, আন্ত। তাহলে অন্ত এবং আন্তর মধ্যে পার্থক্যটা কোথায়, যে যখন কোনো যৌগ সেই যৌগের নিজেদের হাইড্রোজেনের সঙ্গে অপর একটি অন্যান্য যৌগ মৌলের বন্ধন তৈরি হবে, সেই ধরনের বন্ধনকে আমরা কি বলবো, ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ধন। আর ইন্টারমলিকিউলার কি বলবো, যখন একটি কোনো মৌলের সঙ্গে যদি হাইড্রোজেন যুক্ত থাকে, সরি যৌগের সাথে কোনো হাইড্রোজেন যুক্ত থাকে এবং অপর একটি যৌগে কোনো অন্যান্য মৌল যুক্ত থাকে, তাই হাইড্রোজেন এবং অন্যান্য মৌলগুলোর মধ্যে যে বন্ডিং তৈরি হয় সেই ধরনের বন্ডিংকে কি বলবো না, ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড। তো আমরা একটা এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝাই। প্রথমে আসি আমরা ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড। সাপোজ আমি একটা এক্সাম্পল দিলাম যে HF বা হাইড্রোফ্লুরিক অ্যাসিড। আমি একটা এক্সাম্পল নিলাম কি না, HF। এই HF এ কী ধরনের বন্ধন দেখা যায়, দেখো এই একটা HF একটা নিজস্ব যৌগ, এই একটা HF যৌগ,
এই একটা এইচএফ যৌগ অ্যান্ড এই একটা এইচএফ যৌগ। তো একই পাত্রের মধ্যে যখন আমরা হাইড্রোফ্লুরিক অ্যাসিডকে রাখবো, তারা কি করবে যে প্রত্যেকটি আলাদা আলাদা যৌগ তাদের নিজেদের কোনো মৌলের সাথে অপর একটি হাইড্রোজেনের আমার যুক্ত হয়ে যাবে। এই যে ফ্লুরিনের সঙ্গে আবার একটি হাইড্রোজেন আমি যুক্ত করে দিলাম। তাহলে এরা খেয়াল করে দেখো, যে ক্ষেত্রে প্রত্যেকটি আলাদা আলাদা যৌগ এইচএফ, তাদের ক্ষেত্রে কি হচ্ছে না হাইড্রোজেন বন্ড তৈরি হয়েছে। এই ধরনের যে হাইড্রোজেন বন্ড এটাকে বলবো ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড। আর এটি দেখো দেখতে কীরকম হয়েছে না একটা জিগজ্যাগ, এই জন্য এই ধরনের বন্ধনকে আমরা বলবো যে জিগজ্যাগ বন্ড। ওকে, এরপর আমরা আসি যে ইন্ট্রামলিকিউলার, অর্থাৎ নিজেদের মধ্যে যখন কোনো একটা যৌগতে নিজেদের হাইড্রোজেনের সঙ্গে ওই মৌলেরই কোনো একটা অন্যান্য গ্রুপ ফ্লুরিন বা অক্সিজেন তার সাথে যদি যুক্ত হয়, তাহলে আমরা কি বলবো না ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ড। সো এবার একটা এক্সাম্পল দিয়ে দেখি আমরা কি ধরনের বন্ধন পাচ্ছি আমরা। আমি একটা এক্সাম্পল নিলাম, সেটা হচ্ছে একটা অর্গানিক কম্পাউন্ড, যেটা হলো বেনজোইক অ্যাসিড। এই বেনজোইক অ্যাসিড দেখতে কেমন হয়, স্ট্রাকচারটা কীরকম? তো বেনজোইক অ্যাসিড হচ্ছে যে COOH আর তার সঙ্গে কি থাকবে না বেনজোইক অ্যাসিড, বেনজিন থাকবে। এই বেনজিন রিংয়ের সঙ্গে যদি COOH থাকে, তাহলে এটা হয়ে গেল আমার বেনজোইক অ্যাসিড। তো এই বেনজোইক অ্যাসিডটাকে যদি ভেঙে দেখাই, তাহলে কীরকম আসবে? এইবার আমরা কেমিক্যাল বন্ডিংয়ে আরেকটা পার্ট আলোচনা করব, সেটা হচ্ছে যে ডাইপোল মোমেন্ট। আমরা যে তড়িৎযোজী বা সমযোজী বা অসমযোজী বা হাইড্রোজেন বন্ধন যে আমরা আলোচনা করলাম, যতগুলো যৌগ পেয়েছি আমরা, তো মোটামুটি কিছু কিছু যৌগের ক্ষেত্রে আমরা ডাইপোল মোমেন্ট আলোচনা করব। তো ডাইপোল মোমেন্ট জিনিসটাকে কি আমাকে জানতে হবে? তো ডাইপোল মোমেন্ট হলো, ধরো এ একটা যৌগ, এ একটা মৌল, বি একটা মৌল, এই দুটো পাশাপাশি যুক্ত হয়ে একটা যৌগ তৈরি করবে, যেটা হচ্ছে এবি। তো এ আর বি যখন আমি যুক্ত করছি দুটোকে, তো দেখা গেল এস, ধরো মনে মনে এটা স্লাইড ডেল প্লাস আর এটা স্লাইড ডেল মাইনাস। এবার এরা যদি বন্ধনে যুক্ত হয়, তাহলে আমরা ইলেকট্রন জোড় আদান প্রদান বা ডোনেটিং করতে হবে। তো বিশেষ করে সমযোজী বন্ধনের ক্ষেত্রে দেখা যায় যে যখন সমজোড় বন্ধন তৈরি করলো, যে ডেল পজিটিভ আর ডেল নেগেটিভ কিছুটা থেকেই যায় কোন একটা কম্পাউন্ডের মধ্যে। এবার যখন বন্ধনটা তৈরি হয়ে গেল, তখন কি হবে না যে বেশি ইলেকট্রন নেগেটিভ সে কি করবে নিজের কেন্দ্রের দিকে টেনে নেবে। অর্থাৎ কীরকম হবে না এ বি ইলেকট্রন জোড় স্লাইড টেনে নিল, তো কি হবে নিজেদের দিকে টেনে নিচ্ছে। তো এই ধরনের যে আকর্ষণ ক্ষমতা, এই আকর্ষণ ক্ষমতাটাকে বলা হচ্ছে কি না ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক। ডাইপোল অর্থাৎ দুটো পোল, আর মোমেন্ট হচ্ছে যে সরণ বা কোনো একটা জায়গায় সরে যাওয়া। তো ডাই মানে দুটো, আমার দুটো যৌগ, দুটো মৌল রয়েছে, দুটো পোল রয়েছে, তাদের মধ্যে ইলেকট্রন যে পেয়ারটা রয়েছে অর্থাৎ ইলেকট্রন জোড় রয়েছে, ওটা কি হচ্ছে মুভমেন্ট করছে, অর্থাৎ একটা জায়গা থেকে নির্দিষ্ট জায়গায় কেন্দ্রের দিকে আকর্ষণ করে নিচ্ছে। এই আকর্ষণ করার ক্ষমতাটাকে বলা হচ্ছে যে ডাইপোল মোমেন্ট। এবার আমরা কিছু কিছু যৌগ ধরবো, তাদের ডাইপোল মোমেন্ট কীরকম কীরকম হবে। তো ডাইপোল মোমেন্টের সূত্র হচ্ছে মিউ ইকুয়াল টু ই ইন্টু ডি।
এই মিউটা হয়ে গেল ডাইপোল মোমেন্ট। আর ই হচ্ছে যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা ইলেকট্রনিক চার্জ। আর ডি হচ্ছে যে দুটো মৌল রয়েছে তাদের মাঝখানে ডিস্টেন্স। তাহলে এক্ষেত্রে দেখো যে ডাইপোল মোমেন্ট কখন বৃদ্ধি পাবে, ইলেকট্রন নিউক্লিয়ার চার্জ যেটা বা ইলেকট্রনিক চার্জ এটা কিন্তু প্রায় প্রত্যেকটা ইলেকট্রনের কাছাকাছি একটু আদান প্রদান হয়, কিন্তু ডিস্টেন্স যদি বেশি হয় তাহলে কি হবে, ডাইপোল মোমেন্টটা অনেক বেশি হবে। কীরকম, ধরো আমি এইচ এফ নিলাম, এইচ বিআর নিলাম, এইচ ধরো আমি চারটে জিনিস নিলাম, একটা হচ্ছে এইচ এফ, এইচসিএল, এইচবিআর অ্যান্ড এইচআই, অর্থাৎ ডাউন টু দ্য গ্রুপ একটা কোনো পর্যায় সারণীর গ্রুপ এতে। তাহলে আমার দেখা গেল কি হাইড্রোজেনের সাইজ কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে সেম, কিন্তু এরা যখন বন্ধন তৈরি করছে এরা কি হচ্ছে না আকারটা আস্তে আস্তে বড় হচ্ছে, তাহলে এদের সেন্টার যে দূরত্বটা আস্তে আস্তে কি হচ্ছে না বৃদ্ধি পাচ্ছে। তাহলে যত স্ট্রাকচারটা বৃদ্ধি পাবে সেকেন্ডারি যৌগটার তত কি হবে আমার ডাইপোল মোমেন্ট আস্তে আস্তে বৃদ্ধি পাবে, কারণ হাইড্রোজেনের দেখো প্রত্যেকটা ইলেকট্রনিক চার্জ সেম। সো এবার ডাইপোল মোমেন্ট যদি আমি কল্পনা করতে চাই বা আমি যদি ক্যালকুলেট করতে চাই, এখানে কি হবে না ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, দেন হচ্ছে ক্লোরিন, দেন ব্রোমিন, দেন আয়োডিন, সেক্ষেত্রে ডাইপোল মোমেন্ট কার বেশি হবে, ডিস্টেন্সটা যতটা মেনটেন করলাম কিন্তু এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যদি খুব নেগেটিভ হয় সেক্ষেত্রে কিন্তু এই চ্যাপ্টারই অ্যাকচুয়ালি বেশি হয়। এটা হচ্ছে এক্সেপশনাল কেস, বাকিগুলো কিন্তু সেম সেম হয়। একমাত্র ফ্লুরিন যেহেতু মোস্ট ইলেকট্রোনেগেটিভ কম্পাউন্ড, সো ইলেকট্রন জোড়গুলো কি হবে নিজের কেন্দ্রের দিকে তীব্রভাবে আকর্ষণ করে নেবে, ফলে কি হবে যে ডাইপোল মোমেন্টটা অনেক বেশি হাই হয়ে যাবে। তো আমি এবার এক্ষেত্রে বাকি কারগুলো আলোচনা করি। ধরো আমার বেনজিন, আমি নিলাম বেনজিন, বেনজিনের স্ট্রাকচার কীরকম হয় এরকম। এবার আমি যদি হাইড্রোজেন দিয়ে যুক্ত করি, এগুলো সব হাইড্রোজেন, কারণ কার্বনের চারটে হাত মেনটেন করতে গেলে আমাকে হাইড্রোজেনগুলোকে দেখাতে হবে। তো এক্ষেত্রে কি হবে না রেজোনেন্স হয়ে যাবে। তো এ কি করবে, এর এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এই দিক বরাবর, এর এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এদিক বরাবর, এর এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এদিক বরাবর, তাহলে কি হবে অ্যাকচুয়ালি মিউ ইজ ইকুয়াল টু 0 হয়ে যায়। এবার ধরো কার্বন ডাইঅক্সাইড CO2 ডাবল বন্ড ডাবল বন্ড, তাহলে এ কি করবে নিজের কেন্দ্রের দিকে টানবে, কারণ অক্সিজেন হচ্ছে কার্বনের থেকে মোস্ট ইলেকট্রোনেগেটিভ, এক্ষেত্রে অক্সিজেন মোস্ট ইলেকট্রোনেগেটিভ, তাহলে দুটো কি হবে রেজোনেন্স হয়ে যাবে, দুটো রেজোনেন্স কি হবে ক্রস রেজোনেন্স হবে, ফলে কি হবে না ইলেকট্রন জোড় বোথ সাইডে টানার ক্ষমতা সেম সেম। যদি দই টানানি খেলা হয় দেখা যায় কি হয় যে বোথ সাইডে যদি আমার সেম হয় তাহলে আমি যদি এখানে একটা মাঝখানে পয়েন্ট করি, এই পক্ষের শক্তি ধরো এটা বি, এটা এ টিম, এ টিম আর বি টিমের যদি শক্তি যদি একই হয় তাহলে কি হবে এই দড়ির যে এটা এ কোনো দিকেই সরবে না, এদিকেও সরবে না আর এদিকেও সরবে না, ফলে কি হবে ডাইপোল মোমেন্টটা 0। এক্ষেত্রেও তাই হচ্ছে কি না বোথ সাইডে দুটো অক্সিজেন রয়ে গেছে আর দুটো সেম সেম অ্যাটম, ফলে কি হচ্ছে কার্বন অ্যাটমের ইলেকট্রন জোড় প্রথম অক্সিজেন টানলো এবং দ্বিতীয় ইলেকট্রন জোড় অপর একটি অক্সিজেন টানলো, ফলে কি হবে নিজেদের মধ্যে ইলেকট্রন জোড় টানার ক্ষমতাটা সেম সেম হওয়ার জন্য এ কি হবে ডাইপোল মোমেন্ট মিউ ইজ ইকুয়াল টু 0। আবার যদি আমরা NH3 আলোচনা করি, তাহলে কি হবে ইলেকট্রোনেগেটিভ কে নাইট্রোজেন, দেন হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেনের থেকে নাইট্রোজেনটা ইলেকট্রোনেগেটিভ, সো ডাইপোল মোমেন্ট কি হবে এইদিকে যাবে, ফলে এদের তিনটের সম্মিলিত রূপ ভেক্টর রাশি হিসেবে কি হবে না লন পেয়ার বরাবর সোজা ডাইপোল মোমেন্টটা চলে যাবে, ফলে মিউ ইজ ইকুয়াল টু সামথিং থাকবে ই ইন্টু ডি, এই ই ডি এর মানটা কিছুটা হলেও থাকবে। তো আরেকটি কম্পাউন্ড আমরা আলোচনা করব
এবার আমরা আলোচনা করি জলের ডাইপোল মোমেন্ট। H2O তে কি থাকে, দুটি করে এক্সট্রা লন পেয়ার ইলেকট্রন থাকে, আর অক্সিজেন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ। সো এবার দুটো হাইড্রোজেনের থেকে কী হবে, ইলেকট্রন জোটটা আস্তে আস্তে নিজের কেন্দ্রের দিকে টেনে নেবে, ফলে একটা সামথিং অ্যামাউন্ট ডাইপোল মোমেন্ট থাকবে, যেটা হচ্ছে আমরা ধরেছি μ = 1.85 ডি। এই যে ডি, এই ডি কথার মানে হচ্ছে যে ইউনিট অফ ডাইপোল মোমেন্ট, অর্থাৎ ডাইপোল মোমেন্টের একক হচ্ছে ডি বাই। সায়েন্টিস্ট ডি বাইয়ের নাম অনুসারে এটা হয়েছে, তাই জন্য আমরা কি করেছি μ = 1.85 ডি বাই। ওকে, এরপর আমরা আলোচনা করব আরেকটি কম্পাউন্ড, সেটা হলো বেনজোকুইনন। আরেকটি কম্পাউন্ড আমরা আলোচনা করছি বেনজোকুইনন। সেটা হচ্ছে যে কীরকম দেখতে, তাহলে এক্ষেত্রে দেখা গেল কি যে বেনজিন বলয় দুটো করে অক্সিজেন রয়েছে বলয়ের বাইরে কার্বনের সঙ্গে যুক্ত, এই একটা কার্বন, এই একটা কার্বন। তাহলে আমার এখান থেকে যে কার্বন আর অক্সিজেনের মধ্যে ডাইপোল মোমেন্ট কী হবে না, অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, এটা ডেল মাইনাস, এটা ডেল প্লাস, তাহলে কি হবে ডেল মাইনাসটা নিজের কেন্দ্রের দিকে টেনে নেবে। তো এক্ষেত্রেও তাই, এক্ষেত্রেও তাই হবে, ডেল প্লাসটা থেকে ইলেকট্রন জোড় কী হবে, ডেল মাইনাসটা নিজের কেন্দ্রের দিকে টেনে নেবে, ফলে ডাইপোল মোমেন্ট μ = কত হবে, 0 ডি। ওকে, তো বাকি যে কম্পাউন্ডগুলো রয়েছে তোমরা বইতে দেখো কিভাবে ক্যালকুলেট করে দেওয়া আছে। এবার আমরা লাস্ট পার্ট আলোচনা করবো, সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন, যেটা আমি আগের দিন আলোচনা করেছিলাম। সেখানে আমি সময় না থাকার জন্য আমি কি করেছিলাম না, 3টে পার্ট আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে sp3, sp2 অ্যান্ড sp। যেটার উদাহরণ দিয়েছিলাম আমি CH4 বা মিথেন, সেটা আমার sp3 হাইব্রিডাইজেশন, তার বন্ড অ্যাঙ্গেল কত ছিল HCH এর না 109 ডিগ্রি 28 মিনিট, সেটা ব্যাখ্যা করেছিলাম। আর sp2 সেটা হচ্ছে যে C2H4 বা ইথিলিন, তার হচ্ছে প্ল্যানার স্ট্রাকচার, সেটা HCH বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। আর একটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে sp, সেটা হচ্ছে অ্যাসিটিলিন, যেটা হচ্ছে স্ট্রাকচারটা কীরকম লিনিয়ার, তার বন্ড অ্যাঙ্গেল কত, AC বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। এবার যেটা আমরা আলোচনা করবো বাকি দুটো, সেটা হচ্ছে DsP3 অ্যান্ড হচ্ছে D2sp3। এই দুটো হাইব্রিডাইজেশন আমি এক্সাম্পল দিচ্ছি। DsP3 হচ্ছে যে PCl5 পটাশিয়াম পেন্টাক্লোরাইড, PCl5। আর একটা হচ্ছে D2sp3, সেটা হচ্ছে HCF6। আমি দুটো এক্সাম্পল আমি আলোচনা করব আজকে। তো PCl5 এর ক্ষেত্রে আমার স্ট্রাকচারটা হচ্ছে এইরকম, TBP শেপ, টেট্রাগোনাল বাইপিরামিডাল শেপ। আর একটা হচ্ছে হেক্সাগোনাল শেপ, আর হচ্ছে অক্টাহাইড্রাল বলা যায়। অক্টাহাইড্রাল শেপ, একটা হচ্ছে টিবিপি শেপ, আর একটা হচ্ছে অক্টাহাইড্রাল বা অষ্টতলকীয় শেপ। তো আমি এই শেপগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আসি PCl5। এবার আমরা আসি PCl এর ইলেকট্রন কনফিগারেশন কি। ফসফরাস সেন্ট্রাল মেটাল অ্যাটম বা কেন্দ্রীয় পরমাণু, সেক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রন সংখ্যা কত, 15, 1s2, 2s2, 2p6, 3s2 অ্যান্ড 3p6, টোটাল হলো 15। তাহলে আউটার মোস্ট ইলেকট্রন বা বহিস্থকক্ষে ইলেকট্রন কটা আছে না 3s2, 3s কক্ষে 2টো, আর 3p কক্ষে কটা আছে 3টে। তাহলে আমি এখানে যদি আমি আলোচনা করি তাহলে কি দেখাবো না 3s কক্ষে 2টো, 3p কক্ষে 3টে, সো ভ্যাকেন্ট 3d অবশ্যই রয়েছে। আমরা যখন হুলসের সূত্র পড়েছিলাম যে এইরকম ছিল 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 4s, 4p, 4d, 4f। তাহলে আমি এখানে দেখেছি আমার ভ্যাকেন্ট 3s, 3pর পরে আরও আমার 3d রয়ে গেছে। তো আমি এখানে ভ্যাকেন্ট 3d দেখেছি। আমরা ডি কক্ষে কটা ইলেকট্রন জানি আমরা থাকে, ম্যাক্সিমাম হচ্ছে 10টা, আর ভ্যাকেন্টে আমার 0 রয়েছে, আর অ্যাভারেজে থাকে আমার 5টা। তাহলে আমি কি করব যে গ্রাউন্ড স্টেট থেকে আমি যদি বাইরে থেকে এনার্জি পুশ করি, এখান থেকে যদি আমি এনার্জি দিই, আমি যদি এখান থেকে এনার্জি দিই তাহলে কি হবে যে 3s কক্ষের যে ইলেকট্রন জোড় ছিল ওটা ভেঙে যাবে। ভেঙে গিয়ে কি করবে, একটি ইলেকট্রন সরাসরি ভ্যাকেন্ট ডিতে পৌঁছে যাবে। তাহলে যেই ভ্যাকেন্ট ডিতে পৌঁছে গেল তাহলে আমার কি তৈরি হয়ে গেল, এখানে 3s-এ একটা, পিতে হলো 3টে, আর ডিতে হলো একটা। এবার এই যে প্রত্যেকটা ইলেকট্রন একটা একটা করে রয়েছে, এরা কি করবে একটা করে ক্লোরিনের সাথে যুক্ত হয়ে ইলেকট্রন জোড় তৈরি করে নেবে সমযোজী বন্ধনের মতো।
তাহলে তাহলে কি তৈরি হয়ে গেল না টোটাল আমার এখানে PCl5। তাহলে এখানে PCl5 আমি যদি সংকরায়ন দেখি তাহলে আমার কি কি আসছে, এখানে হচ্ছে S, এখানে P3, এখানে D, তাহলে সব মিলিয়ে আমি কি বলতে পারবো না DsP3। এই DsP3 স্ট্রাকচার আমি কি বলেছিলাম না TBP শেপ। তাহলে TBP শেপ মানে হচ্ছে TBP, ট্রাইগোনাল বাই পিরামিড। তা ট্রাইগোনাল দেখতে কিরকম হবে, ত্রিভুজের মতো, আর বাই পিরামিডাল হচ্ছে এরকম ধরনের, সেন্টারে কে থাকবে P। তো আমার এখানে যদি পিরামিডের স্ট্রাকচার দেখি এইরকম আছে অ্যাকচুয়ালি। তো আমি যদি এখানে তাহলে কি করব, প্রত্যেকটাতে আমি Cl দিয়ে পূর্ণ করে দেব। এখানে দেখো আমি দু ধরনের বন্ধন দেখতে পাচ্ছি। আমি যদি এটাকে শর্টে এঁকে দেখাই তাহলে এরকম হয় যে এইরকম, তাহলে আমার সেন্টারে কে থাকবে, সেন্টারে থাকবে P, আর বাকি থাকবে ক্লোরিন 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 অ্যান্ড ক্লোরিন। টোটাল 5টা আমার ক্লোরিন রয়েছে। এখানে দেখো দু ধরনের বন্ধন দেখা যায়। একটা ধরো এই দিক থেকে অ্যাক্সিয়াল বরাবর, মানে ওপর থেকে নিচে চলে গেছে, মানে ওপর থেকে একদম আপ টু নিচে। আর রয়েছে একটা প্ল্যানার স্ট্রাকচারের মধ্যে, ট্রাইগোনাল প্ল্যানার স্ট্রাকচারের মধ্যে রয়েছে। তো এই এখানে একটা বন্ধনের অ্যাঙ্গেল পাবো, আর এই একটা অ্যাঙ্গেল পাবো, অর্থাৎ আর টোটালটা একটা অ্যাঙ্গেল পাবো। তাহলে টোটাল ওপর থেকে নিচে তাহলে কত হবে, এইটা হচ্ছে যে PCl PCl, এটা হচ্ছে অ্যাক্সিয়াল বন্ড, অ্যাক্সিয়াল বন্ড বা অক্ষীয় বন্ধন যেটা, সেটার অ্যাঙ্গেল কত হবে না 180 ডিগ্রি, টোটালটা হচ্ছে 180 ডিগ্রি। আর এই যে সাইডে রয়েছে এটা হচ্ছে 120 ডিগ্রি, কারণ একটা সমবাহু ত্রিভুজের বোথ সাইডের অ্যাঙ্গেল দুটোকে যদি যোগ করি 60 হয় 120, টোটাল অ্যাঙ্গেলটা গেল আমার 120। আর যে বাকি থাকছে যে অ্যাক্সিয়ালের সঙ্গে ইকুইটোরিয়াল, তাহলে আমার ইকুইটোরিয়ালে বন্ডিং অ্যাঙ্গেল কত হলো, অ্যাক্সিয়ালে ওটা হলো ইকুইটোরিয়াল হচ্ছে 120 ডিগ্রি। আর অ্যাক্সিয়াল ইকুইটোরিয়ালের বন্ডিংয়ে যেটা, সেটা হচ্ছে কত না, শুধু যদি আমি এইটুকুটা ধরি, শুধু এইটুকুটা Cl PCl 3D অ্যাঙ্গেল যদি আমি ভাবি, সেটা হয়ে গেল 90 ডিগ্রি। তার মানে আমার কি দাঁড়াবে না অ্যাক্সিয়াল ইকুইটোরিয়ালে সেটা হচ্ছে 90 ডিগ্রি, আর শুধু অ্যাক্সিয়াল হলে সেটা হয়ে যাবে 180 ডিগ্রি। টোটাল নেমে গেল এখান থেকে সোজা এই পর্যন্ত, ওপর থেকে নিচে। আর পাশাপাশি যদি আমি দেখি ত্রিভুজের ভেতরে, সেটা হচ্ছে 120 ডিগ্রি। অ্যান্ড অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল আমি যদি দেখি, এটা অ্যাক্সিয়াল আর এটা হচ্ছে ইকুইটোরিয়াল, এই দুটোকে আমি যদি দেখতে চাই তাহলে কত হবে না 90 ডিগ্রি। ওকে, তো আজকের ক্লাস আমরা এই পর্যন্ত আলোচনা করলাম, সম্পূর্ণ কেমিক্যাল বন্ডিংটা শেষ হলো। যদি কারো কোয়ারি থাকে তাহলে আমাকে নিয়ে ফোন নাম্বারে যোগাযোগ করে নেবে। ওকে, থ্যাংক ইউ।